আপনি সন্দেহ প্রকাশ করছিলেন যে এনসিপি 30টা সিট পাবে কিনা। তবে যদি বিএনপির রাজনৈতিক অবস্থানের কথা বলি, আপনাদের কি অবস্থা? আপনারা কয়টা সিট পাবেন বা আপনারা কি আদৌ এবারের সংসদে থাকতে পারবেন কিনা বা দল গঠন করতে পারবেন কিনা, কি মনে হয়? ইনশাআল্লাহ যদি সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ইলেকশন হয়, তাহলে বাংলাদেশের আপামর জনগণ, নিম্নবিত্ত, উচ্চ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, প্রচুর সংখ্যক ভোট আমাদের রয়েছে। সমাজের বেশি একটা অংশই কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শের বিশ্বাসী। আমরা আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপির বিএনপির বাক্সে অনেকগুলো ভোট পড়বে। আমরা আশাবাদী অন্তত 200-220টা সিট তো আমরা পেয়ে যাব। আচ্ছা, তরুণরা কি বিএনপিকে পছন্দ করছে না? কারণ আমরা দেখছি যে ডাকসু যেসব নির্বাচনগুলো হচ্ছে সেখানে আপনাদের ছাত্রদল থেকে কেউ জিততে পারছে না, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, এটা কিন্তু মানে মার্কার কোনো প্রতীকই না। এ হচ্ছে একটা ইউনিভার্সিটি, হচ্ছে একটা সেক্টর। এরপরও তরুণদের কিন্তু তরুণ বলতে সারা দেশের তরুণ তো আর ইউনিভার্সিটিতে নাই। ইউনিভার্সিটিতে হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করার যোগ্যতা অনেকে অর্জন করতে পারেনি। জামাত ইসলামের যে বিসি ছিল এবং তারা 5 আগস্টের পরে তাদের যে মেইন টার্গেট ছিল ইউনিভার্সিটিগুলো, তারা কি করেছে, আমি ইংল্যান্ডে ছিলাম, ইংল্যান্ডে আমার সাথে অনেক পরিচিত ছোট ভাইয়েরা রয়েছে যারা 5 আগস্টের পরে তারা কল পাইছে বাংলাদেশ থেকে, তো তোমরা চলে আসো দেশে। তাদের অনেকে আলিয়া মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল, তাদের অনেকে ইন্টারমিডিয়েট পাশ করা ছিল, কোনো রকমে কিছু বিদেশে গিয়ে যান বাঁচিয়ে তারা ডিপ্লোমা করেছে, কিন্তু এখানে এসে তারা সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়ে গেছে। এমনও রেকর্ড রয়েছে 5,500 ঢাকা ইউনিভার্সিটিতে 5,500 স্টুডেন্ট, 5,500 স্টুডেন্ট সেকেন্ড সেমিস্টারের জন্য ভর্তি হয়েছে 5 আগস্টের পরে ইমিডিয়েটলি। এই ভোটগুলো কিন্তু আপনার জামাত ইসলামের একটা মোট ভোট কিন্তু পেয়ে গেল। তো এটা কিন্তু তাদের সাজানো, আর এই দিকটায় আমাদের দল বিএনপির লক্ষ্য ছিল না বিধায় আমরা এখানে পরাজিত হয়েছি। প্রত্যেকটা ইউনিভার্সিটি জামাত ইসলামের কন্ট্রোলে চলে গিয়েছে। তাদের মেধাবী কিছু লোক তারা প্ল্যান করে ইউনিভার্সিটির বিসি, ইউনিভার্সিটির স্টুডেন্ট কন্ট্রোল করা, সবগুলো তাদের কন্ট্রোলে। সেই জন্য আমার মনে হয় যে বড়ডুবি হয়েছে। মেধাবী লোক কি ছাত্রদলে নেই? ছাত্রদলের মেধাবী আছে, যারা আপনি দেখেছেন যে ছাত্রদলের যে মেধাবীরা ছাত্রদলকে ভোট দিয়েছে। এখানে যে ভোটগুলো সলিড ভোট আপনি পেয়েছেন, এখানে কোনো বানানো ভোট না। কেউ সেকেন্ড সেমিস্টার করার জন্য আসে নাই, কেউ মনে করে বিদেশ থেকে আসে নাই। আপনি যদি তদন্ত থাকে, এনএসআই রিপোর্ট, ডিজিএফআই রিপোর্ট নেওয়া হোক, আমি যেই তথ্যটা দিয়েছি এই তথ্যটা তারা জাস্টিফাই করা হোক, দেখবেন যে বেরিয়ে আসছে। কিন্তু এত দেশের মানুষ, 18 কোটি জনসংখ্যার মানুষ, এইখানে যদি তারা নিজ থেকে বিদেশি তাদের যে জামাত ইসলাম সংস্থা রয়েছে তাদের সহযোগিতার মাধ্যমে তারা ব্যাপক পরিকল্পনা করে তাদের নিজেদেরকে এখন সেকেন্ড পজিশনে নিয়ে এসেছে। তারা আশাবাদী করছে যে সামনে যেন তারা ক্ষমতায় যেতে পারে, এরকম স্বপ্নেও দেখছেন। তবে জনগণের সাথে যখন আপনি কথা বলবেন, মাঠে গিয়ে কথা বলবেন, আপনি নিজেও বা আপনার যারা সেটে আছেন, গিয়ে দেখবেন যে কেউ জামাত ইসলাম করে ওপেন কেউ বলে না, তারা গুপ্ত সংগঠনের মধ্যে কাজ করে যাচ্ছে। আর যারা বিএনপি করে, যারা দানিশ শীষ করে, তারা কিন্তু ওপেনলি বলে যাচ্ছে। তো আমরা মাঠের যে চিত্র, ওই চিত্রে আমরা জামাত ইসলামকে পাচ্ছি না। বিভিন্ন অফিস আদালতের যে মেকানিজমে তারা রয়েছেন, প্রত্যেক সেক্টরে সেক্রেটারিয়াল বলেন, আর লোকাল অফিস বলেন, টিএনএ অফিস বলেন, ইউনিভার্সিটি বলেন, সবগুলো দপ্তরে কিন্তু তাদের লোকজনের মোটামুটি প্রভাব বিস্তার করে তারা এই সরকারকে প্রেসারে রেখে তারা করে যাচ্ছে। কেননা অনেকেই বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নাকি জামাত ইসলামকে অনেক ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছে এবং তাদের কথা মতো অনেক বদলি, তাদের কথা মতো অনেক সেক্টরে রদল বদল হচ্ছে। এগুলো একটা প্রপাগান্ড রয়েছে মাঠে। বিএনপি যখন আওয়ামী লীগের সময় যখন বিএনপি আন্দোলন করতো, আমরা দেখেছি 2 বছর আগেও যখন বিএনপি কোনো পদযাত্রা ডাক দিত, তখন কিন্তু তারেক রহমান অনেকটা ফোনের মাধ্যমে এই দলটাকে পরিচালনা করেছে। তখন দেখা যেত যে বিএনপির যে পার্টি অফিস, অর্থাৎ পল্টন থেকে মগবাজার পুরো এরিয়া মানুষে লোকারণ্য থাকতো। কিন্তু বর্তমানে বিএনপির কোনো সভা সমাবেশে সেরকম লোক দেখা যায় না, কারণটা কি? বর্তমানে কারণ হচ্ছে, আপনি যে স্পেসিফিকলি যে সবার কথা বলছেন, আগে বিদেশ থেকে আমাদের নেতায় যখন সভা ডাকত ঢাকার
পল্টনে হইতো, সব লোকগুলো এখানে জড়ো হইতো। কিন্তু এখানে আরেকটা বিষয় যে এখন কিন্তু সবাই নিজেকে বিএনপি বলে পরিচয় দিচ্ছে, তবে বিএনপির যেসব প্রোগ্রামগুলো হচ্ছে তখন ওই রকম লোকজন দেখা যাচ্ছে না, কিন্তু মাঠে ঘাটে যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে আমি বিএনপি করি। এই রকমটা তো থাকবে, সুইং ভোট, সুইং সমর্থক এগুলো থাকেই, মানে প্রত্যেক দলের বেলায় থাকে। কেউ কেউ হয়তো ওই সময়কালে বিভিন্নভাবে তারা অবদান রেখেছে, তারা হয়তো ওপেন হয়নি, কিন্তু দলেরই মানুষ। কিছু কিছু মানুষ হয়তো যুক্ত হয়েছেন বাট কোনো পজিশনে নাই, সমর্থক হিসেবে মিছিল বাড়ি হচ্ছে, পজিশনে কিন্তু আপনি গিয়ে দেখবেন যে কেউ অন্য দল থেকে এসে পজিশনে যাওয়ার সুযোগ নাই। তবে আপনি যে কথা বলছেন জনসমাগম তো সরকারিভাবে এখন নিষেধ করা হচ্ছে, আপনি জনসমাগম করতে পারবেন না, আপনি শুধু স্ট্রিট সার্জারি করতে পারবেন, ডোর টু ডোরে আপনার ভোট চাইতে পারবেন, যেতে পারবেন। জনসমাগম করার জন্য 22 তারিখের পর থেকে হয়তো অনুমোদন, এই জন্য হয়তো বড় জনসমাগম দেখতে পাচ্ছেন না। বা কিন্তু ঢাকার ভিতরে যতগুলো প্রার্থী রয়েছেন তাদের কিন্তু নির্বাচনী অফিস আছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের প্রিয়নেত্রী প্রয়াত ম্যাডাম মরহুমা খালেদা জিয়ার নামে অনেক এলাকাতে মিলাদ মাহফিল করা হচ্ছে। এখানে আমাদের যথেষ্ট মানে রেসপন্স, আমাদের যারা জাতীয়তাবাদী দলের ভাই ব্রাদাররা রয়েছে স্বতঃস্ফূর্তভাবে তারা যুক্ত হচ্ছেন। দলের অনুপ্রবেশকারী যারা, তাদের নিয়ে কি বলবেন? অনুপ্রবেশকারীরা যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকে তারা নিজেরে ধরা খেয়ে যাবে, কারণ বিএনপি একটা স্ট্রাকচারের মধ্যে দাঁড়ানো। আমরা ইচ আদার এভরিওয়ানকে তারা চিনে, তাদের ইউনিটের কারা কারা দুর্দিনী ছিল, কে পার্ট টাইম পলিটিশিয়ান, কে ফুল টাইম পলিটিশিয়ান, কে সাম টাইম পলিটিশিয়ান, এগুলো তারা চিনে। আশা করি না যে অনুপ্রবেশকারীরা বিএনপিকে কোনো কিছু ক্ষতি করতে পারে, বাট আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে অনুপ্রবেশকারীদের ব্যাপারে যেন যথেষ্ট সতর্ক থাকে। কিছুদিন আগে আমরা দেখছিলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন মহিলা বলছিলেন যে আওয়ামী লীগ যা বিএনপিও তাই, এই টাইপের একটা কথা তাকে বলতে শোনা যায়। তো এইরকম মানে লোকজনদের সম্পর্কে আপনার মতামত কি? এটা উনি কোন ভিত্তিতে বলেছেন আমি জানি না, আওয়ামী লীগ যা বিএনপি তা। আমাকে যদি বলা হয় যে উপস্থাপক যা, যে যিনি গেস্ট আসেন সেও তা, বলতেই পারে মানুষ। আসলে আমাদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আপনি কি প্রশ্ন করে যাচ্ছেন, আমি কি উত্তর দিয়ে যাচ্ছি, আপনি যা হবেন তা আমি হওয়ার না, তারপরে মানুষ কিন্তু আপনাদেরকে মিক্স করে দিচ্ছে। মেইন জিনিস হচ্ছে যদি কোনো দুঃখ এবং কোনো কষ্ট পেয়ে উনি বলে থাকেন, আশা করি যে এই দুঃখ লাঘব হবে ওনার আগামী দিনে দান শীষে ভোট দেবে এবং বিএনপি যখন ক্ষমতায় আসবে তখনই বুঝতে পারবে যে আগামী গত 17 বছর আগের বিএনপি আর বর্তমান বিএনপির মধ্যে অনেক ফারাক, অনেক তফাৎ। কেননা এখন বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবে যিনি রয়েছেন দেশনায়ক তারেক রহমান, বিদেশ থেকে উনি অনেক জিনিস ওনার ভান্ডারে রয়েছে, ওনার ফারসাইট রয়েছে, ওনার নিজস্ব বুদ্ধিমত্তা, ওনার নিজস্ব জ্ঞান এবং ওনার যে পার্সোনালিটি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। এবং উনি যেই পরিবারের সন্তান, তারেক রহমান হচ্ছে জিয়াউর রহমানের সন্তান এবং ম্যাডাম খালেদা জিয়ার সন্তান। তো ওনাদের রক্ত প্রবাহমান ওনার শরীরে এবং মা বাবার পথেই উনি হাঁটছেন। আশা করি তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি আসবে আগামী দিনে, কেউ এইরকম করে বিএনপিকে কটাক্ষ করে কথা বলবে না, কারণ কর্মেই হবে আমাদের ফলাফল। এবং সকলের জন্য যখন কাজ করবে তখন কিন্তু আর ওই পার্থক্যটা নিয়ে আসতে পারবে না। আমরা অবশ্যই বেটারভাবে কাজ করব। বিগত সরকারের আমল যা কিছু হয়েছে তার চাইতে ভালো না হলে 5 বছর পরে আবার আমাদের জন্য ওনারা সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, তারেক রহমানের জ্ঞানের ভান্ডারের কথা বলছিলেন, যেটি তিনি বিদেশ থেকে নিয়ে এসেছেন। তো তিনি একটা স্লোগান দিয়েছিলেন বা একটা কথা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। এটার মূল উদ্দেশ্যটা কি ছিল? কি প্ল্যান আসলে তার? এটা নিয়ে আসলে সবার জানার একটা আগ্রহ আছে যে কি প্ল্যান সে নিয়ে এসেছে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আপনি যে দেখেছেন যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান। আমরা কোনো স্বপ্ন টপ্ন দেখি না, প্ল্যানের অনেক কিছু কিন্তু আপনারা দেখতেছেন প্রতিফলন, যে প্ল্যানগুলো কি। আমাদের 31 দফা যে 31 পয়েন্টস, 31 দফা যে ম্যানিফেস্টো, নির্বাচনী ম্যানিফেস্টোতে যে 31 দফা রয়েছে ওইখানে প্রত্যেকটাতে কাজ করা হচ্ছে। এবং 4টা প্ল্যানের কথা লন্ডনের মিটিংয়ে উনি বলেছেন, কৃষকদেরকে নিয়ে স্পেসিফিকলি কী ধরনের প্ল্যান আছে এবং দারিদ্র জনগোষ্ঠীর জন্য কী ধরনের প্ল্যান ওনার রয়েছে, বেকারদের জন্য কী প্ল্যান ওনার রয়েছে, পরিবারের যে অবহেলিত যে মহিলারা যারা ওয়াইফ স্ত্রী, ওনাদের জন্য একটি ফ্যামিলি কার্ড করতে যাচ্ছেন। এবং বৃদ্ধরা যারা
অসচ্ছল, শারীরিক প্রতিবন্ধী রয়েছে এবং অক্ষমতা রয়েছে, কাজ করতে পারেন, ওনাদেরকেও একটি সরকারি ভান্ডার থেকে হেল্প সহযোগিতা করা হবে। কৃষি নিয়ে কাজ করবে, আইটি সেক্টর নিয়ে কাজ করবে। উনি প্ল্যান করে যাচ্ছেন ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করবে। পুরা প্রেশার এখন ঢাকার উপরে। চিকিৎসা বলেন, আপনার বিদেশে যাত্রা বলেন, যে কোনো ব্যবসা বাণিজ্যের বড় কোনো অফিস বলেন, শুধু ঢাকাতেই। এই জন্য সারা বাংলাদেশের মানুষ ঢাকামুখী। ঢাকা থেকে উনি যে সিটিগুলোকে ইকো সিটিতে রূপান্তরিত করবেন, সমস্ত ফ্যাসিলিটি, ঢাকার ফ্যাসিলিটিগুলো ওই উইদিনে 100 কিলোমিটার, উইদিনে 50 কিলোমিটারের যে শহরগুলো রয়েছে, সেম ফ্যাসিলিটিগুলো ওই শহরগুলোতে পাবে। উনি আস্তে আস্তে কাজ করে যাচ্ছেন। ওনার কাছে যে সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। আপনাদের যে 31 দফা, এটা কি আপনারা জনমানুষের কাছে পৌঁছে দিতে পারছেন? সেরকম প্রচারণা কি করছেন যে আপনারা কি করবেন না করবেন, 31 দফায় কি আছে? আমরা দেখেছি আপনাদের অনেক নেতা এটা মুখস্থ করে রেখেছে, তবে এটা কি মানুষ জানে কিনা, সাধারণ মানুষ? টোটাল মানুষকে জানানোর জন্য আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছেন, আমাদের মনোনীত যে প্রার্থীরা রয়েছেন, প্রত্যেক আসনে বাংলাদেশের 400 থানার মধ্যে 300 আসন, 600 টোটাল যে সংসদীয় আসনে 300 আসনে 300 এমপি ক্যান্ডিডেট যারা মনোনীত প্রার্থী, প্রত্যেককে গত 2-3 মাস আগ থেকে, যখন থেকে নির্বাচনে আবাস নির্দেশনা দেওয়া হয়েছিল যে আপনারা জনগণের দুয়ারে দুয়ারে যান, প্রত্যেকের হ্যান্ড টু হ্যান্ড যেন দেওয়া হয়, ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে, করা হচ্ছে, মানে দেওয়া হচ্ছে অলরেডি। শুধু লিফলেটের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে অনেকে দেখা যায় যে একটা লিফলেট হাতে পেলে পরেও না, ফেলে দেয়। কিন্তু ওনারা কি করছেন, এই প্রত্যেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, টিম ছোট ছোট আকার করে, তারা হোম টু হোম, ডোর টু ডোর যাচ্ছেন এবং এই 31 দফার মধ্যে কী কী আছে অনেকে পড়ে শোনাচ্ছেন, অনেকে বর্ণনা করে যাচ্ছেন। এবং আমাদের ছাত্রদল, আমাদের যুবদল, আমাদের স্বেচ্ছাসেবক দল, তাদের যারা টিম রয়েছে, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পয়েন্টসগুলো তারা আলাদা আলাদাভাবে পড়ে প্রচার করে যাচ্ছেন, প্রচারণা করে যাচ্ছেন এবং 1 to 1 কথা বলে যাচ্ছেন আমরা কী কাজ করব। আমাদের মেইন ম্যানিফেস্টোই হচ্ছে এখন 31 দফা। আমরা মুখস্থ করে টিভিতেও বলতে পারতেছি, অনেক টকশোতে আমাদের মেহেদি আমিন, যিনি ওনার এই 31 দফা নিয়ে কাজ করে যাচ্ছেন, উনি সবগুলো দফা এক্সপ্লেন করে বলে যাচ্ছেন। পাশাপাশি আমরা ছোট ছোট ইংলিশে বুক করেছি, ইংলিশে যেন কোনো এই বর্তমান যে স্টুডেন্টরা, তারা যেন উজ্জীবিত হয় যে এটাকে পড়তে পারে। ইংলিশে যারা পড়তে চায়, যারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে, আবার বাংলাতে করা হয়েছে, অন্য ভাষায় করে আমরা বিদেশেও দিচ্ছি। আমরা দেখেছি তারেক রহমান দেশে আসার পর অনেকের সঙ্গেই সাক্ষাৎ করেছেন, বড় ব্যবসায়ীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন, আবার দেখলাম রিক্সা চালকদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তার মধ্যে যে একটা বিনয়ী ভাব আমরা দেখতে পাচ্ছি, যেটা নিয়ে সবাই অনেক প্রশংসা করছে। তবে দেখা যাচ্ছে যে আপনাদের দলের অনেক ছোট নেতার মধ্যে অনেক বেশি অহংকার, সাধারণ মানুষ তার সামনে যেতে পারছে না। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে তারেক রহমান একজন বিনয়ী মানুষ। উনি আমাদের চেয়ারম্যান। আমরা অনেক কাছ থেকে দেখেছি লন্ডনে, প্রতিনিয়ত ওনার সাথে দেখা হইতো বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সেমিনারে, এবং অনেকবার ওনার যেখানে উনি নামাজ পড়ে, শুক্রবারের জুম্মার নামাজে ওনার সাথে আমাদের মিলিত হইতো, দেখা হয়তো, হাত মিলাইছি, কোলাকুলি করেছি, ঈদের নামাজ পড়েছি, কোলাকুলি হয়েছে, শত শত মানুষের সাথে উনি কোলাকুলি করেছেন এবং হাত মিলাইছেন, হ্যান্ডশেক করেছেন। ওনার মধ্যে তেমন কোনো আমার ডিফারেন্স আমি কখনো পাইনি যে এই লোকটা গরিব, এই লোকটা বড় লোক, এই লোকটা মোটা, এই লোকটা চিকন, তাদেরকে সাইড দিতে হবে। উনি সবসময় বাংলাদেশের যেই কাউকে পেয়েছেন সামনে, উনি আগে থেকে হাত বাড়িয়ে দিয়েছেন এবং হাত মেলাচ্ছেন। আপনি এটার প্রতিফলন হয়তো এখানেও দেখেছেন। আপনাদের গত সপ্তাহে আপনাদের যে সাংবাদিকদের কিছু টিমের সাথে উনি, ক্যামেরাম্যানদের সাথে উনি নিজে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেছেন। কালকে দেখেছেন রিক্সাওয়ালাদের সাথে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেছেন। এবং ইভেন এর আগের দিনও যখন উনি প্রথম ওনাকে বলা হয়েছিল যে আপনি বৈশা যান চেয়ারে, উনি বলছেন না, আমি সবার সাথে উনি হাত উড়িয়ে স্বাগত জানিয়ে গিয়ে সিটে বসছেন, নর্মাল চেয়ারে বসছেন। ওনার মধ্যে যে বিনয়ী ভাব রয়েছে, আমি মনে করি প্রত্যেকে দে শুড লার্ন ফ্রম হিম। যারা ওনার আশেপাশে রয়েছেন, আপনারা বলেছেন যে অনেককে মিশতে দেয় না, ওনাদের অহংকার ভাব, এই অহংকার ভাবটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান পছন্দ করেন না। উনি চান মাটির মানুষ, মাটির সাথে যেরকম মিশতে হবে, সকলের সাথে উনি মিশে একাকার হতে চান। আপনি ভোট নিয়ে কথা বলছিলেন যে ভোটের সার্বিক পরিস্থিতি, নির্বাচনটা আদৌ সুষ্ঠু হবে কিনা। তো বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এর মধ্যে গণভোট, জাতীয় নির্বাচন, দুইটা একই দিনে, কতটুকু চ্যালেঞ্জ মনে হচ্ছে? অনেক চ্যালেঞ্জ।
খুবই চ্যালেঞ্জ, একটা কঠিন একটা মুহূর্ত দিয়ে বাংলাদেশ যাচ্ছে। আগামী 21শে জানুয়ারি হয়তো কোন কোন প্রার্থীরা, আমাদের বিদ্রোহী 51 জন প্রার্থী রয়েছেন, বিএনপির মধ্যে 51 জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, ওনাদের ব্যাপারেও একটা সিদ্ধান্ত আসবে। কোন দিকে যাচ্ছে আগে নিজের দল গোছাতে হবে, তারপরে আছে আমাদের বিরোধী দলের সাথে আমাদের একটা, বিরোধী দল বলতে আমাদের প্রতিপক্ষ জামাতে ইসলামের অনেক ষড়যন্ত্র রয়েছে, এবং যারা এনসিপি রয়েছে তারা নিজেদেরকে অনেক উইক মনে করতেছে যে তারা হয়তো নির্বাচনে গেলে ভালো কিছুটা করতে পারবে না, তাদের মধ্যে এই ফিলটা আছে। এই জন্য হয়তো তারাও নির্বাচন নিয়ে অনেক ধরনের অনেক শঙ্কার মধ্যে রয়েছেন, এবং তারা চাচ্ছেন যে একটু ডিলে হোক, হা ভোট আগে হোক। বাট হা ভোটের পক্ষে কিন্তু আমাদের দল গতকালকে আপনি জানেন যে হা ভোটের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি, এবং আমরা চাই যে জনগণ যারা দানের শীষে ভোট দিতে আসবে তারা যেন হা ভোটে ভোট দেয়, কারণ পতিত সরকারের বিরুদ্ধে হচ্ছে হা ভোট। আরেকবার যেন একটি রিজিম না আসতে পারে, একটি ডিক্টেটরশিপের কোনো পুনরাবৃত্তি না ঘটে, এই জন্যই হচ্ছে হা ভোট। হা ভোটটা কী এটা এক্সপ্লেন করা খুবই জরুরি, আর এই হা ভোটটা এক্সপ্লেন করার দায়িত্ব বর্তমান সরকারের। আমরা আমাদের দানের শীষের ভোট চাইব, আপনারা হা ভোটের পক্ষে আপনারা ভোট চান পাবলিকের কাছে। দুটোটা একসাথে বাস্তবায়িত হোক, একই দিনে নির্বাচন হোক, আমি চাই। তারেক রহমান আর খালেদা জিয়ার মধ্যে পার্থক্যটা কি নির্বাচনে, রাজনীতিতে, দলীয়ভাবে? দলীয়ভাবে ম্যাডাম খালেদা জিয়া উনি তো 86 থেকে তৃণমূলের সাথে উনি সরাসরি সকল নেতাদেরকে চিনতেন, দেশে থাকতেন, দেশেই ওনার মৃত্যু হয়েছে। আর এখানে আমাদের প্রিয় নেতা বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেবও এই 86 থেকে এই 91 ইলেকশনে ওনার মাকে নির্বাচনে অনেক সহযোগিতা করেছেন, এবং অনেকগুলো আসনে, 5টি আসনে আমাদের ম্যাডাম নির্বাচন করেছিলেন। তারেক রহমান সাহেব ওইখানেও সহযোগিতা করে, উনি কিন্তু ওনার রাজনৈতিক অভিজ্ঞতা ওইখান থেকে পেয়েছেন। বগুড়াতে উনি মেম্বার হয়েছেন বিএনপির। যতগুলো নেতাকর্মী ম্যাডামকে চিনতেন সবাই তারেক রহমান সাহেবকে চিনেন। যেহেতু ওনাকে সবাই বর্তমানে চেয়ারম্যান বানাইছে, ওনার দীর্ঘদিনের একটি রাজনীতি থাকার পর আজকে এসে চেয়ারম্যান হয়েছে। যেহেতু ওনার মা জীবিত ছিল, জীবিত থাকার কারণে উনি চেয়ারম্যান হতে পারে নাই। ম্যাডামের কিন্তু 6-7, সরি এটা কেটে দিতে হবে, এটা ম্যাডামের যে রাজনীতি ছিল, ম্যাডামের রাজনীতি আর তারেক রহমানের রাজনীতি একই দ্বারাই যাবে। বাট তারেক রহমান যেহেতু দীর্ঘদিন দেশে ছিলেন না, কিছুটা গ্যাপ থাকতে পারে সিনিয়রদের সাথে, স্থায়ী কমিটির সাথে। প্রতিনিয়ত উনি ফোনে যোগাযোগ রেখেছেন, হয়তো পার্সোনাল ইন্টারাকশন হয় নাই, বাট আশা করি যেহেতু উনি দেশে রয়েছেন, বর্তমানে বাংলাদেশে সকলের সাথে সুন্দরভাবে পার্সোনাল ইন্টারাকশন করে, ঠিক ম্যাডাম জিয়ার মতোই দেশ পরিচালনা হবে, দল পরিচালনা হবে। আচ্ছা, তারেক রহমানের গ্যাপের কথা বলছিলেন যে দলীয় নেতাদের সঙ্গে, এই গ্যাপের কারণে কি দলে কোনো ভাঙনের তৈরি হয়েছে কখনো? বা না, এইরকমটা কোনো কিছু না। গ্যাপ বলতে ফোনে অনেক সময় অনেককে ফোনে পাওয়া যায় না, অপর প্রান্ত থেকে আপনি ফোনে পাচ্ছেন না, আপনাকে ফোনে একজনে পাচ্ছে না, সময়ের ডিফারেন্স হতে পারে, টাইমের ডিফারেন্স, 6 ঘন্টা লন্ডনের টাইম, বাংলাদেশ টাইম, এই কারণে হয়তো যোগাযোগের একটু হতে পারে। আন্তরিকতা এবং মানমানতা, সম্পর্ক, এটাতে কোনো সময় বিঘ্ন ঘটে নাই, গ্যাপ থাকতে পারে। বাট আশা করি সবাই এখন আমাদের প্রিয় নেতা, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুগত এবং শ্রদ্ধাশীলভাবে সবাই দল পরিচালনা করবেন। অনেক মানুষেরই জানার আগ্রহ যে তারেক রহমান যে দীর্ঘ সময় লন্ডনে ছিলেন, তখনকার দিনগুলো কেমন ছিল? জি, তখনকার কোনো স্মরণীয় ঘটনা যদি থাকে সেটা একটু আমাদের বলুন। স্মরণীয় ঘটনা তো অনেক আছে। তো একদিন এই আসার মনে হয় উনি 2024 সালের আগস্টের 5 আগস্টের আগে, মানে এক সপ্তাহ আগে আমরা ওই যে লন্ডন কিংস্টনের এক মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ পড়তে যাওয়ার পরে ভাই ঢুকতেছে আর আমি অজুখানায় বসা, অজুখানায় আমার চোখে ইন্টারাকশন হয়।
তখন হাসি দিয়ে, খুব সুন্দর একটা হাসি দিয়ে, এই কেমন আছো। তো এই যে একটা ওনার যে এইরকম একটা হাসি সবসময়, কিন্তু উনি দল নিয়ে চিন্তা ভাবনায় মগ্ন থাকেন, অনেক সময় চেহারা হাসির ভাব রাখতে পারেন না, ঠিক না? কিন্তু খুব বিরল একটা হাসি আমার কাছে মনে হয়েছে যে এই হাসিটা আমার কাছে খুব ভালো লেগেছিল এটা। আর প্রায় তো আমাদের সাথে দেখা হইতো, আমরা হাত মিলাইতাম, কোলাকুলি করছি, কিন্তু ওই হাসিটা আমার কাছে খুব ঐতিহাসিক মনে হয়েছে, যে আমাকে যে সুন্দরভাবে হাসি দিয়ে অজুখানার ভিতরে উনি ঢুকতেছে, এটা আমাকে একটা স্মরণীয়। আবার এছাড়া একদিন লিফটে দেখা, আমার এয়ারপোর্টে উনি কাউকে পিক আপ করতে গিয়েছেন, লিফটের মধ্যে উনি ঢুকতেছেন, সাথে ছিলেন আমাদের পিএস আব্দুর রহমান সানি ভাই, চেয়ারম্যানের সাথে ছিলেন। আর আমিও আমি পিক আপ করতে যাই, তো শুক্রবারের দিন ছিল, আমার পরনে ছিল কাবলি স্যুট। দেখা হইলো ওই দিনে, আবার একটু ওনার সাথে ইন্টারাকশন হইলো যে কোনো একটা বিষয়। এটি স্মরণীয় কিছু জিনিস আছে, 1 to 1। এমনিতে সবার মধ্যে বা 100 জন ছাড়া, মানে একদম সিঙ্গেল ইন্টারাকশন এইভাবেই আর কি। জুলাইয়ের গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা কেমন ছিল? ও মাই গড, জুলাইয়ের গণ অভ্যুত্থানে ওনার যে পরিশ্রম আমরা দেখেছি, আপনারাও হয়তো যদি কেউ দেখে থাকেন, আমরা যেহেতু বিদেশে ছিলাম, লন্ডনে ছিলাম, ফেসবুক আমাদের কন্টিনিউ ছিল, আমরা দেখতে পারছি উনি প্রতি এভরি আওয়ার কিন্তু উনি ফেসবুকে এসে উনি ডাইরেকশন দিতেছিলেন, ওনার বক্তব্যগুলো দিয়ে যাচ্ছিলেন। এবং উনি জুলাই অভ্যুত্থানে, আপনি জানেন যে এই জিনিসটা 6 তারিখে মুভ হওয়ার কথা, এটা কিন্তু 5 তারিখে মুভ হয়েছে। মার্চ টু ঢাকা ছিল 6th of August, এটিকে 5 তারিখ করার পেছনে একমাত্র মেকানিজম ছিল আমাদের লিডার তারেক রহমানের। লন্ডন আলতাফ আলী পার্কে আমরা 4 তারিখে মানে ডেমনস্ট্রেশন ছিল, ওই ইমিডিয়েটলি ঘোষণা আসে যে মার্চ টু ঢাকা 5 তারিখ। তখন কিছু ছাত্রনেতারা ছিল যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোগী হিসেবে কাজ করতেছিল লন্ডনে, তারা এসে বলল না 6 তারিখ, তারা মাইকিং 6 তারিখ করতেছে, আমরা তার কাছ থেকে মাইক নিয়ে এসে বললাম না 5 তারিখ। তারা তর্কে জড়াই গেল, তো বললাম যে না আপনারা একটু থামেন, উপর থেকে নির্দেশনা আসছে 5 তারিখে। তো আমাদের এই নির্দেশনা কিন্তু দেশনায়ক তারেক রহমানের কাছ থেকে এসেছিল যে না মার্চ টু 5 তারিখ। এটা আবার পরবর্তীতে এখানে যে সজীব যে ছিল, কি বলে, উপদেষ্টা ছিল, সড়ক ও জনপথে এলজেডি উপদেষ্টা ছিল না গণ অভ্যুত্থানের আন্দোলনের, সজীব ভুইয়া, সেও কিন্তু এইটা 5 তারিখের জন্য ঘোষণা করছে, এর 1 ঘন্টা পরেই। নিশ্চয়ই আমাদের লিডারের সাথে সে যোগাযোগ করেছিলেন, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে উনি বলতেছিলেন যে 3 তারিখ যদি দেখেন আপনি, 3 তারিখ বিকেলবেলা উনি বলছিল যে আপনাদের ছেলেমেয়েরা আন্দোলনে নেমেছে, আপনারা আপনাদের সন্তানের গার্ডিয়ানদেরকে বলেছেন আপনাদের সন্তানের পাশে থাকুন, মা বাবাকে বলছিলেন যে আপনাদের সন্তানের পাশে থাকুন। আন্দোলনকে আরও জনসংশ্লিষ্টতা করার লক্ষ্যে উনি কিন্তু বলছিল যে সন্তানের পাশে থাকুন, মা বাপকে, আত্মীয় স্বজনকেও এই আন্দোলন শরিক হওয়ার জন্য উনি কিন্তু এই আহ্বান জানিয়েছিলেন। আমরা একেবারে শেষের দিকে আছি, সর্বশেষ জানতে চাইব 2026 সালের নির্বাচনে তরুণ প্রজন্ম এর উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? ধন্যবাদ। তরুণ প্রজন্মের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি এইটুকু বলবো, দানের শীষ হচ্ছে এই দেশের প্রাণ। দানের শীষের বর্তমান যিনি ধারকবাহক দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার আদর্শ, ওনার বাবার আদর্শে উনি আদর্শিত, ওনার মায়ের আদর্শে আদর্শিত। এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য ওনাদের অনেক অবদান রয়েছে, শিক্ষার জন্য, মেয়েদের জন্য, যারা স্কুলে যেত না, ক্লাস 5 পাস করে বাসায় চলে যেত যে মেয়েরা, এই মেয়েদেরকে উপবৃত্তির টাকা দিয়ে স্কুলমুখী করেছেন বলে আজকে আমাদের উপস্থাপিকা ম্যাডামরা এসেছেন। এই প্রজন্ম শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো ভালো সেক্টরে তারা চালিয়ে যাচ্ছেন। বীরদর্পে মেয়েদের একটি অবস্থান আজকের এই সমাজে, এর অবদান আমাদের নেত্রী, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার, মরহুমা খালেদা জিয়ার। আমি আশা করি দেশনায়ক তারেক রহমানে তরুণদের জন্য যেই স্বপ্ন দেখেছেন, এই তরুণরা এগিয়ে আসবে বাংলাদেশ গড়ার লক্ষ্যে, দানের শীষে ভোট দেবে। কারণ তারা জানে যে এই দেশে যদি কর্মসংস্থান থাকে তাহলে বিদেশে যেতে হবে না। আর কর্মসংস্থান সৃষ্টি করতে হলে সুদূর প্রসারী পরিকল্পনা লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে এবং ফারসাইট লাগবে। A bunch of people, intellectual people, they need to think for the country. Then will be structure will make for the young people. They don't need to go abroad for doing a job. তাদের কাজ তারা এই দেশেই পাবে যদি দানের শীষে ভোট দেওয়া হয়। তারেক রহমান এর ধারকবাহক, উনি জব সৃষ্টি করবেন ইয়াংদের জন্য, যুবকদের জন্য,
যুবতীদের জন্য, প্রত্যেকের জন্য কর্মক্ষেত্র তৈরি হবেন। এই জন্য আমি বলবো যে আগামী দিনে দানে শীষে ভোট দেওয়ার জন্য সকলে যেন চলে আসে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।